ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিশক, নেতৃত্বে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে, দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা, যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয়, এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। এমবিএস-এর এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসেট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসেটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা, যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদে। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না। ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয়, প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। নীরবতায় কিছু উঠে আসে। শান্ত পাহাড়ের নিচে তেহরানের দক্ষিণ পূর্বে তেলাগান 2 আবার শ্বাস নিচ্ছে। এক নাম যা একসময় গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এক নাম যা মরতে চায় না। 2024 সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলা তেলাগান 2-কে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আগুন, ধোঁয়া, ধ্বংস। বিশ্ব ভেবেছিল এই অধ্যায় শেষ। কিন্তু এবার উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা। নির্মাণ চলছে, পুনর্জন্ম শুরু হয়েছে। বিজ্ঞান ও আন্তর্জাতিক সুরক্ষা ইনস্টিটিউট নিশ্চিত করেছে, তেলাগান 2 পুনর্নির্মিত হচ্ছে। প্রাচীন সামরিক কমপ্লেক্সে, যেখানে গোপনীয়তার আবরণ সবসময় ছায়া ফেলে, ধ্বংসের ধুলো ছড়িয়ে পড়েছে নতুন নির্মাণের কাজে, যেন আগের অগ্নি পরীক্ষার স্মৃতি ঢেকে রাখছে। তারপর ভিত্তি, তারপর অট্টালিকা। অগস্ট মাসে 45x17 মিটার বিশাল খিলানযুক্ত ভবন উত্থিত হয়েছে। পাশে 2টি ছোট ভবন এবং একটি নতুন খিলানযুক্ত কাঠামো, ধুলো আর দৃঢ়তার প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাধারণ পুনর্গঠন নয়, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, শক্তিশালী ছাদ, সামরিক নির্ভুলতা। একটি দুর্গ, একটি সাইট যা একবার বিমান হামলায় ধ্বংস হয়েছিল, এবার আরও শক্তিশালীভাবে উঠেছে। তেলাগান 2 ছিল ইরানের গোপন AMAD পরিকল্পনার মূল কেন্দ্র। পারমাণবিক ওয়ারহেডের জন্য উচ্চ বিস্ফোরক ট্রিগার পরীক্ষা এখানেই হতো। এটি কখনো আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসেনি। গোপন, সুরক্ষিত, অস্বীকারযোগ্য। 2003 সালে AMAD প্রকল্প বন্ধ হওয়ার পর পশ্চিমা বিশ্বের নিঃশ্বাস চলছিল।
কিন্তু গোয়েন্দারা জানিয়েছিলেন কার্যকলাপ আবার শুরু হয়েছে। অক্টোবরে ইসরায়েলি আক্রমণ সেই সতর্কবাণীকে চ্যালেঞ্জ করেছিল। তাদের প্রতিশোধ ছিল স্পষ্ট। তবুও ধ্বংসের ছাই থেকে এখন আবার কিছু উঠে আসছে। এবার ইরান দেখাচ্ছে শক্তি, ইটের পর ইট, শক্তিশালী এবং সুরক্ষিত। বার্তা স্পষ্ট, আমরা শেষ করিনি। উপগ্রহ চিত্র, গোয়েন্দা নোট সবই উত্তেজনা বাড়াচ্ছে। পশ্চিমা বিশ্বের নজর এখন তালেবান 2 এর দিকে। ইরানের পারমাণবিক স্বপ্ন কি শুধু ধোঁয়ায় ঢেকে রাখা হবে, নাকি বাস্তবে শক্তি দেখাবে? বা চীনের মরুভূমিতে নির্মাণের ধুলো উঠছে, শক্তি উত্থিত হচ্ছে, তালেবান 2 তার ছাই থেকে ফিরে এসেছে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান কি শান্তির জন্য নির্মাণ করছে, নাকি শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে? 18 অক্টোবর ইরানের জন্য ছিল এক বিশেষ দিন। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ রাখা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে। কার্যত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বরাবরই সরব। তারাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে এ নিয়ে চাপ দিয়ে আসছে। 2015 সালে ইরান ও বিশ্বের 6 প্রভাবশালী দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA সই করে। পরে 2018 সালে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমৃদ্ধকরণের একটি সীমা টেনে দেওয়া হয়। JCPOA এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরান আর শর্ত মেনে চলবে না। ইরান অবাধে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেই সঙ্গে পরমাণু সমৃদ্ধকরণের সীমাও থাকছে না, যা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরও সুযোগ করে দিতে পারে। গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস। বিশ্বাসঘাতক নিধন অভিযান, বিশ্ব শক্তির নীরবতা ও ট্রাম্পের ধমক। গাজা, ফিলিস্তিন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন এক নতুন ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এখন নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতাকে মজবুত করতে মরিয়া। আর এর বলি হচ্ছে সেই সব বিশ্বাসঘাতক এবং সশস্ত্র গোষ্ঠী। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য উপত্যকায় কাজ করে যাওয়া অবশিষ্ট সশস্ত্র গ্যাংগুলিকে ভেঙে ফেলা। সূত্র জানিয়েছে, 10 অক্টোবর থেকে হামাস যোদ্ধারা গাজার অভ্যন্তরে তথাকথিত ইসরায়েল সমর্থিত গ্যাং এবং মিলিশিয়াদের হত্যাকাণ্ড তীব্রতর করেছে। এই দলগুলি যেমন ইসরায়েলের সাথে যুক্ত বলে পরিচালিত দগমুশ গোষ্ঠী বা উত্তর গাজার পপুলার আর্মি এবং পূর্ব রাফার পপুলার ফোর্সেস IDF থেকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা পায় বলে হামাসের অভিযোগ। গাজার নিরাপত্তা সূত্রগুলি এই বিদ্রোহীদের দেখছে এমন উপাদান হিসেবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের কর্তৃত্বকে দুর্বল করার জন্য ব্যবহার করতে পারে। হামাসের মতে এই সহযোগী গ্যাং সদস্যরা অপহরণ, হত্যা, নাশকতা এবং ইসরায়েলি বাহিনীর জন্য সশস্ত্র আবরণ সরবরাহের মতো কাজে জড়িত। হামাসের এই বিশ্বাসঘাতকদের হত্যা অভিযান যুদ্ধবিধ্বস্ত ছিটমহল জুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এক কঠোর পদক্ষেপ। হামাসের এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত মোড় দেখা দিয়েছে। হামাস কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বের কিছু অংশ এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা যেন একাই নিজেদের নিয়ন্তা হওয়ার শপথ নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও তিনি প্রাথমিকভাবে হামাসের গ্যাং দমনের পদক্ষেপকে খুব খারাপ লোক নির্মূলের কাজ বলে সম্মতি জানিয়েছিলেন, চুক্তি ভঙ্গ এবং নিরীহ মানুষ হত্যার অভিযোগ উঠলে তার সুর পাল্টায়। ট্রাম্প এক কথোপকথনে হামাসকে তীব্র ভাষায় হুমকি দেন, স্পষ্টতই ইঙ্গিত দেন যে মার্কিন বাহিনী সরাসরি না গেলেও খুব কাছের মানুষ আছে যারা ভেতরে যাবে, তবে আমাদের তত্ত্বাবধানে। এই মন্তব্যে এক শীতল বার্তা ছিল, হামাসকে তার শর্তেই চলতে হবে, নতুবা আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। হামাসের শক্তি, টানেলের গভীরে গোপন ফিসফিসানি। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও হামাসের শক্তি নিয়ে প্রশ্ন জাগে। একটি ছোট উপত্যকায় এত আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের সামরিক অভিযান এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্যেও তারা কিভাবে এত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে? হামাসের শক্তি লুকিয়ে আছে তাদের অবিশ্বাস্য গোপনীয়তা এবং ইসরায়েলকে আঘাত করার ক্ষমতার মধ্যে। তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাচ্ছে তা তাদের লৌহ কঠিন নিয়ন্ত্রণকেই প্রমাণ করে।
তবে এই অভিযান গাজাকে শান্ত করবে নাকি আরো গভীর ও ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ও আমেরিকা থেকে নজর সরিয়ে হামাস কি এখন গাজাকে নিজেদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পুনর্নির্মাণ করছে, যেখানে তাদের কথার বাইরে দ্বিতীয় কোনো কথা বলার সাহস কারো থাকবে না? রাফাল বনাম জেট-এনসি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-এনসি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশ যুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-এনসি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জেট-এনসি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-এনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-এনসি আসলে জেট-এনসি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জেট-এনসি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জেট-এনসি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জেট-এনসি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জেট-এনসির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরো ভারী অস্ত্র ভান্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জেট-এনসি কার্যকর মিড রেঞ্জ লড়াইয়ে। তবে জেট-এনসির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জেট-এনসি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরিচিত। জেট-এনসি এখনো তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জেট-এনসির জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জেট-এনসি পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায় পরিষ্কার আকাশে, দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জেট-এনসিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জেট-এনসি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জেট-এনসির গতি?
একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন। সেপ্টেম্বরে যখন রাশিয়ার ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ ছুঁয়ে যায়, তখন ইউরোপ কেঁপে ওঠে। ন্যাটো দ্রুত যুদ্ধবিমান উড়ায়। তারা ছড়ে A9 সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। প্রতিটির দাম $4 লাখ বেশি। আর যে ড্রোনগুলো তারা ভূপাতিত করে, সেগুলোর দাম ক্ষেপণাস্ত্রের তুলনায় শতভাগেরও কম। এ যেন কোটি টাকায় কয়েন মারার খেলা। এস্তোনিয়াতেও ঘটল একই কাহিনী। রুশ বিমান আকাশে ঢুকতেই ইতালির F-35 আর তুরস্কের AWACS জেগে উঠল। প্রতি ঘন্টার উড়ান যোগ করল হাজার হাজার ডলার খরচের হিসাব। রুশ ড্রোনগুলো সস্তা, ভীষণ সস্তা। আর এখানেই ইউরোপের দুর্বলতা নগ্ন হয়ে বেরিয়ে পড়ে। ব্যয়বহুল প্রতিরক্ষা তুচ্ছ আক্রমণের সামনে ভঙ্গুর হয়ে পড়ছে। এ কারণেই ইউরোপের নীতি নির্ধারকরা ভাবছেন এক নতুন দেয়াল, দ্য ড্রোন ওয়াল। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন 10 সেপ্টেম্বর তার ভাষণে এই ধারণা দেন। তিনি বলেছিলেন, ফিনল্যান্ড থেকে রোমানিয়া পর্যন্ত এক নতুন প্রতিরক্ষা রেখা, ড্রোন বিরোধী এক বিশাল ঢাল। এই দেয়াল কংক্রিটের নয়, এটি তৈরি হবে রাডার, জ্যামার আর প্রতিরোধী অস্ত্রে। একবার চালু হলে এটি শনাক্ত করতে পারবে শত্রুর ড্রোনকে আর ধ্বংস করতে পারবে এমন দামে যে খরচ ন্যাটোর বর্তমান নীতির তুলনায় অতি সামান্য। কারণ ইউরোপ এখন বুঝেছে, $1000 ড্রোনকে ধ্বংস করতে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র ছোড়া মানে নিজের কফিনে পেরেক ঠোকার মতোই নির্বুদ্ধিতা। শীতল যুদ্ধের সময় ইউরোপের আকাশে ছিল ভিন্ন হুমকি। রাডার চেইন, ইন্টারসেপ্টর স্কোয়াড্রন, পারমাণবিক প্রতিরক্ষা সবই সাজানো ছিল মানুষের চালানো বোমারু বিমানের জন্য। ব্যয়বহুল অস্ত্রের বিপরীতে ব্যয়বহুল প্রতিরক্ষা, ভারসাম্যপূর্ণ খেলা। কিন্তু আজ যুদ্ধ বদলে গেছে। আজ শত্রু আসে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন হয়ে, ধীরে চলে, নিচে উড়ে, অথচ মারাত্মক। এগুলো বানানো সহজ, দাম কম আর ক্ষতির পরও সহজে প্রতিস্থাপনযোগ্য। ইউক্রেনের যুদ্ধ সেই সত্যটাই উন্মোচন করেছে। ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের হৃৎপিণ্ড। এক ড্রোন উড়িয়ে দিতে পারে $1 মিলিয়ন ট্যাঙ্ক, থামিয়ে দিতে পারে রসদ, ধ্বংস করতে পারে বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শহর। ন্যাটো এখন বুঝছে, পুরনো সোভিয়েত বিরোধী প্রতিরক্ষা আর চলে না। নতুন হুমকি এসেছে, আটটা মোকাবিলার জন্য দরকার নতুন কৌশল। সেপ্টেম্বর 2025, রাশিয়ার আকাশ লঙ্ঘন নিয়ে ন্যাটোর ঘুম হারাম। পোল্যান্ডের সীমানা পেরোয় 2 ডজন শাহেদ ধরনের ড্রোন। কিছু গুলি করে নামানো যায়, অনেকগুলো হারিয়ে যায় অদৃশ্যের মতো। কিছুদিন পর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 3টি রুশ MiG-31 যুদ্ধ বিমান। 12 মিনিট ওরা উড়ে বেড়ায়। তারপরেই ইতালির F-35 উঠে পড়ে তারা দিতে। তারপর তুরস্ক পাঠায় AWACS নজরদারি বিমান। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র সতর্কতা। ডেনমার্কেও দেখা যায় ড্রোন উঠতে। বিমানবন্দর বন্ধ, সামরিক ঘাঁটি লকডাউন। কোপেনহেগেন আর অস্লোয় বন্ধ প্রধান এয়ারপোর্ট। মাসের শেষে আবারও দেখা যায় রুশ বিমানগুলো বাল্টিক আকাশ ঘেঁষে উঠছে। ন্যাটো বাধ্য হয় একের পর এক ইন্টারসেপ্টর করতে। কিন্তু এই ঘটনাগুলো হঠাৎ নয়, এগুলো পরিকল্পিত। মস্কো চায় ইউরোপের ঐক্য ভাঙতে, ন্যাটোর প্রতিক্রিয়া মাপতে। কত দ্রুত তারা উঠে দাঁড়ায়, কোন অস্ত্র ব্যবহার করে, কত সময় লাগে, সব তথ্য সংগ্রহ করে রাশিয়া। একটি এস্তোনিয়া ঘটনার উদাহরণই যথেষ্ট। ন্যাটো প্রতিক্রিয়া জানাতে নেয় 12 মিনিট। এই 12 মিনিটে খরচ হয় বিপুল অর্থ। F-35 এর প্রতি ঘন্টার খরচ $40,000 আর AWACS এর 66,000। বিমানবন্দর বন্ধে যোগ হয় আরো কোটি টাকার ক্ষতি। রাশিয়া জানে এই ফাঁকফোকর, জানে এই অর্থনৈতিক দুর্বলতা। ইউরোপও জানে। তাই তারা বলছে, সময় এসেছে নতুন দেয়ালের, সময় এসেছে ড্রোন ওয়ালের। এই দেয়াল দেখতে কেমন হবে, কবে তৈরি হবে, কে অর্থ দেবে, সবই এখনো অনিশ্চিত। হয়তো একাধিক স্তরে সাজানো সেন্সর, রাডার, লেজার, জ্যামার, প্রতিরোধী ড্রোন। এক বিশাল নেটওয়ার্ক যা সমন্বিতভাবে শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করবে সীমান্ত ছাড়িয়ে আসার আগে। ইউক্রেন, মলদোভাকেও এই প্রকল্পে যুক্ত করা হতে পারে। বিশ্বজুড়ে এখনই চলছে ড্রোন বিরোধী প্রযুক্তির দৌড়। ইউক্রেন ব্যবহার করছে শব্দ সংবেদনশীল সেন্সর। আমেরিকার ব্লু হোলোকাস্ট লেজার মাত্র $3 এক ড্রোন গলিয়ে দিতে পারে। ইউরোপ চায় এসব অভিজ্ঞতা কাজে লাগাতে, কিন্তু 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এমন নেটওয়ার্ক গড়া সহজ নয়। ইউরোপীয় প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিও বলেছেন, প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা আমরা 1 বছরে দাঁড় করাতে পারব, কিন্তু পূর্ণাঙ্গ প্রতিরক্ষা জাল বানাতে সময় লাগবে অনেক। সবচেয়ে বড় প্রশ্ন অর্থ। কে দেবে এই বিশাল ব্যয়? নতুন তহবিল, পুরনো প্রতিরক্ষা বাজেট থেকে কাটছাঁট, নাকি সদস্য দেশগুলোর যৌথ অনুদান? কেউ নিশ্চিত নয়। তবে একটা জিনিস নিশ্চিত,
ইউরোপের প্রতিরক্ষা শিল্পে শুরু হবে সোনার যুগ। রাডার, লেজার, জ্যামার, ড্রোন সবকিছুরই চাহিদা আকাশ ছোঁয়া। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন হবে এই প্রকল্পের মেরুদণ্ড। কিন্তু বাইরে থেকেও আসবে খেলোয়াড়, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক। তবু সবচেয়ে কঠিন কাজ হবে ঐক্য। ডজন ডজন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একত্র করা সহজ নয়। লাগবে একই প্রযুক্তি মান, নিরাপদ যোগাযোগ, যৌথ মহড়া, আর সবচেয়ে কঠিন রাজনৈতিক ছাড়। ইউরোপকে কিছুটা সার্বভৌমত্ব ছেড়ে দিতে হবে ব্রাসেলসের হাতে, যদি তারা চায় ড্রোন বল সত্যিকার অর্থে কাজ করুক। তবে হয়তো এবার ভয়ই এক করবে ইউরোপকে, কারণ ইতিহাস বলছে মস্কোর ভয় ব্রাসেলসের আহ্বানের চেয়েও বেশি শক্তিশালী। ইউরোপ আজ আকাশের দিকে তাকিয়ে আছে, ড্রোনের ভন ভন শব্দে তার ভবিষ্যৎ লিখছে এক নতুন যুদ্ধের ভাষায়। গাজায় নতুন বিস্ফোরণ। হামাসের শক্তি কি আদৌ কমেছে? একটা মুহূর্ত, একটা বিস্ফোরণ, আর তাতেই কেঁপে উঠল গাজার দক্ষিণাঞ্চল। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাতা হয়েছিল মৃত্যু ফাঁদ, আহত 2, আতঙ্কিত বহু। প্রশ্নটা থেকেই যায়, হামাস কি এখনো আগের মতোই শক্তিশালী? গাজার খান ইউনিসে যখন ইসরায়েলি সেনারা ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছিল, ঠিক তখনই ঘটে বিস্ফোরণটি। শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি আঘাত হানে সেনাদের বহরে। আহত হন 2 ইসরায়েলি সেনা। তারা এখন হাসপাতালে বেঁচে ফিরেছেন ভাগ্যক্রমে। তবে ঘটনা বুঝিয়ে দিল গাজা এখনো ভয়ঙ্কর, আর হামাস এখনো নিঃশেষ হয়নি। নীরবতা ভেঙে আবার গর্জে উঠল বিস্ফোরণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা আশেপাশে কোনো সশস্ত্র হামাস যোদ্ধাকে দেখতে পায়নি। তাহলে বিস্ফোরকটি কবে বসানো হয়েছিল, কে বসালো, এসব প্রশ্ন এখন ঘুরছে সেনা গোয়েন্দা বিভাগের মাথায়। তবে আইডিএফ হামলার জবাবে গাজায় তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। বলা হচ্ছে এগুলোর সঙ্গে সরাসরি হামাসের যোগ রয়েছে। আগের হামলায় 2 ইসরায়েলি নিহত হয়েছিল। হামাস এসেছিল টানেল ভেদ করে। এই ঘটনা তার আগের সপ্তাহের ঘটনারই প্রতিধ্বনি। তখন হামাসের যোদ্ধারা একটি গোপন টানেল ব্যবহার করে এসে ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা চালায়। মারা যান মেজর ইয়ানিফ তুলা ও স্টাফ সার্জেন্ট ইটা ইয়াভেতস। এই হামলার পর ইসরায়েল ভয়াবহ প্রতিশোধ নেয়। গাজা জুড়ে চালানো হয় ব্যাপক বিমান হামলা। ধ্বংস করা হয় একাধিক টানেল নেটওয়ার্ক, যেগুলোতে পূর্বে আটক রাখা বন্দীদের লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি আইডিএফ-এর। হামাসের বার্তা পরিষ্কার, আমরা এখনো আছি। হামাসের এই আক্রমণগত কৌশল প্রমাণ করে তারা এখনো গোপন টানেল, আইইডি ও হঠাৎ হানা দিয়ে ইসরায়েলি বাহিনীকে চমকে দিতে সক্ষম। আন্তর্জাতিক চাপ ও অবরোধ সত্ত্বেও তাদের অস্ত্র ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্লেষকরা বলছেন এই বিস্ফোরণ কেবল শারীরিক ক্ষতি নয়, মানসিক যুদ্ধের কৌশলও। এটি ইসরায়েলি সেনাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কখন কোথা থেকে আঘাত আসবে কেউ জানে না। দূতাবাসের সতর্কবার্তা। হোয়াইট হাউস কড়া বার্তা দিলেও হামাসকে। গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন যদি হামাস শান্তির পথে না আসে তবে তাদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তিনি আরো জানান এখনো অনেক বন্দী ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ কেউ কোথায় আছে সেটাই জানা যাচ্ছে না। শান্তি আনার পথটা কঠিন, সময় সাপেক্ষ, তবে যুক্তরাষ্ট্র আশা ছাড়ছে না। গাজা এখন বারুদের ডিব্বা, হামাসের ছায়া এখনো ঘন। যদিও আন্তর্জাতিক মহল চেষ্টা করছে যুদ্ধ থামাতে, তবে গাজার বিস্ফোরণ বার্তা দিচ্ছে শান্তি এখনো অনেক দূর। হামাস হয়তো আঘাতের পর পালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো আছে ছায়ার মতো, নিঃশব্দে, প্রস্তুত আরেক বিস্ফোরণের জন্য। তেল আবিবের বুকে মোসাদের গোপন আস্তানা ফাঁস। ইরানের গুপ্তচরদের বিস্ময়কর অভিযানে স্তব্ধ ইসরায়েল। তেল আবিবের রোদে যখন দিনটা ছিল একেবারে স্বাভাবিক, তখন হঠাৎই এক ঝলক খবর কাঁপিয়ে দিল গোটা ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা উন্মোচন করেছে মোসাদের গোপন নেস্ট, সেই রহস্যময় আস্তানা যেখানে থেকে চালানো হতো তথ্যযুদ্ধ, ষড়যন্ত্র আর প্রচারণা। ইসরায়েলি নিরাপত্তা বৃত্তে যেন বজ্রপাতের মতো পড়ল এই সংবাদ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিশেষ গোয়েন্দারা তেল আবিবের ভেতরে মোসাদের কথিত সহযোগীদের অবস্থান প্রকাশ করেছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের ইরান দীর্ঘদিন ধরে তথ্যযুদ্ধের সৈনিক হিসেবে বিবেচনা করে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন সাংবাদিক, বিশ্লেষক ও সম্প্রচারকের ছবি, বাড়ির ঠিকানা ও চলাফেরার পথ। তাদের মধ্যে ছিলেন বাবুক এশাঘি, যাকে ট্র্যাক করা হয়েছে তেল আবিবের দক্ষিণের হোলনের দেগানিয়া স্ট্রিটে।
যেখানে চ্যানেলের একটি মূল ঘাঁটি বলে দাবি করেছে ইরানি গোয়েন্দারা। আরেক নাম মীর জাভেদ আনভার, যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের অতিথি হিসেবে উপস্থিত হন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি তেল আবিবেই বসবাস করতেন। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে মেনাশে আমির, 1979 সাল থেকে ইসরায়েলে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত এক ব্রডকাস্টার। ইরানি মিডিয়া তাকে বর্ণনা করেছে স্বঘোষিত জায়ানবাদী, যাকে নাকি মোসাদ বহু বছর আগে নিয়োগ করেছিল। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদন উঠে এসেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র কামাল পেনাসির নামও। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোসাদ প্রায়ই বিদেশি মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রচারণা চালায়। ইরানের পক্ষ থেকে অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল আসলে কোনো সংবাদ মাধ্যম নয়, বরং ইহুদিবাদী শাসনের মুখপাত্র, যারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বয়ান ছড়িয়ে দিয়েছে এবং তেহরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দিয়েছে। তেহরান জানিয়েছে এই প্রকাশ কেবল নাম ফাঁস নয়, এটি এক গোয়েন্দা প্রতিশোধের বার্তা, যা প্রমাণ করে ইরানের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা ক্ষমতা কত গভীরে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ নিছক তথ্যযুদ্ধ নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তার প্রাচীর ভেঙে ফেলার এক মনস্তাত্ত্বিক আঘাত। যে দেশে গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ধরা হয়, সেই তেল আবিবেই এখন আতঙ্ক। কে কার জন্য কাজ করছে, কে কাকে নজর রাখছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে, তেল আবিবের গভীর রাষ্ট্র এখন উন্মুক্ত, মুখোশ ছিঁড়ে গেছে। আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েলি প্রশাসন ও গণমাধ্যমে এক নিঃশব্দ বিশৃঙ্খলা। কেউ মুখ খুলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না। তেহরান এখন ঘোষণা দিচ্ছে তথ্যযুদ্ধের ময়দানে ইরানি বিজয়ী। একটি গোপন ফাইল খুলে দিয়ে তারা যেন বলছে, যেখানেই শত্রু লুকাবে সেখানে পৌঁছে যাবে ইরানের চোখ। এই ঘটনায় এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের কূটনৈতিক বৃত্তে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, যদি ইরান তেল আবিবের ভেতরে ঢুকে মোসাদের ছায়া ধরতে পারে, তাহলে আর কি বাকি রইল? রহস্য, আতঙ্ক আর শক্তির এক অনিবার্য বার্তা রেখে গেল এই অভিযান। তেহরান যেন প্রমাণ করল, যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, তথ্যের দুনিয়াতেও জয় করা যায়। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও কাঁপন। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে, সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে। এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্ক বার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা। উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। আর আজ সেই একই আমিরাত বলছে, স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গারগাশ আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন ফাটল ধরছে? গারগাশ বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরও কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গারগাশের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গারগাশ প্রশংসা করেন। বলেন,
মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহু টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের কথা এগোয় তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গার্গাশের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। তেহরানের আকাশে যেন আবার আগুনের গন্ধ। ধুলো আর বারুদের মাঝে ভেসে উঠেছে এক ঘোষণার প্রতিধ্বনি, যদি তারা আবার আক্রমণ করে আমরা নরক খুলে দিব। ইরানের বিপ্লবী গার্ডের সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এই কথাগুলো উচ্চারণ করলেন এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের প্রান্তে দুলছে। তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে পাকপুর বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ছিল যৌথ ষড়যন্ত্র, কিন্তু আমরা তাদের পরাজিত করেছি। যদি তারা আবার আগুন জ্বালাতে চায় তাহলে আমরা এমন ঝড় তুলব যা তারা থামাতে পারবে না। তার এই মন্তব্য যেন ইরানের রাজনৈতিক ঘরানায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়েছে। পাকপুরের ভাষায়, জুনের 12 দিনের সংঘাতে আমরা দেখিয়ে দিয়েছি ইরানকে ভাঙা যায় না। হত্যাকাণ্ড, নাশকতা, সাইবার হামলা সবকিছুর মধ্য দিয়েও আমাদের ঐক্য অটুট ছিল। তিনি গর্ব করে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আজ শত্রুর ঘুম কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা আঘাত হানলে লক্ষ্যভেদ অনিবার্য। এই বৈঠকে ইরান বিরোধী গোষ্ঠীগুলির কার্যক্রম ঠেকাতে ইরাককে ধন্যবাদ জানান পাকপুর। তিনি বলেন, ইরাক আমাদের ভাই। আমাদের সীমান্তে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারা এখন জানে তাদের জন্য নরক অপেক্ষা করছে। দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা সম্মত হয়েছেন একটি যৌথ ফিল্ড কমিটি গঠনে, যা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাকপুরের ভাষায়, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেবল ইরান নয়, ইরাককেও হুমকি দিচ্ছে। এখন সময় এসেছে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আল আরাজি ইরানের প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রশংসা করে বলেন, ইরান এখন এক প্রতিরোধের প্রতীক। যারা ভাবছে ইরানকে দুর্বল করা যাবে তারা ভুল করছে। তিনি আরও ঘোষণা করেন, ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, কারণ ইরানের নিরাপত্তাই ইরাকের নিরাপত্তা। তার এই বক্তব্য যেন দুই প্রতিবেশী জাতির নতুন সামরিক ঐক্যের প্রতিধ্বনি। কিন্তু এই কূটনৈতিক উষ্ণতার মধ্যেও একটি অদৃশ্য টানাপোড়েন রয়েছে। ইরাক একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তার মাটিতেই রয়েছে মার্কিন সেনারা। তবু আজ সেই মিত্র দেশের কাছ থেকে মুখ ফিরিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে বাগদাদ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নরকের দরজা খোলার সতর্কবার্তা শুধুই হুমকি নয়, এটি এক ঘোষণা। যুদ্ধ এলে ইরান আর পিছু হটবে না। বার্তা স্পষ্ট, পারস্যের এই প্রাচীন জাতি প্রতিশোধের আগুনে পড়ে না, বরং সে আগুন থেকেই জেগে ওঠে আরো শক্তিশালী হয়ে। তেহরানের রাস্তায় এখন এক নতুন স্লোগান প্রতিধ্বনিত, আমরা নত হব না, আমরা আঘাত করব। আর সেই আঘাত যদি আসে তবে তা শুধু প্রতিশোধ নয়, তা হবে ইতিহাসে লেখা এক অগ্নিঝরা অধ্যায়। গাজা যুদ্ধের 2 বছর পরেও হামাসের অদম্য শক্তি। 2 বছরের অব্যাহত সংঘাতের পরও গাজার আকাশে একটি নামকরা সংকেত, হামাস এখনও শক্তিশালী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 22,000 যোদ্ধা নিহত হলেও হামাসের হাতে এখনও প্রায় 20,000 অভিজ্ঞ যোদ্ধা আছে। 7 অক্টোবর 2023 হামলার আগে হামাসের শক্তি ছিল প্রায় 30,000 যোদ্ধা, 5টি ব্রিগেডে ভাগ করা। আইডিএফ এর তথ্যানুযায়ী হামাসের বাহিনী 24টি ব্যাটালিয়ন এবং প্রায় 140টি ছোট কোম্পানি নিয়ে গঠিত ছিল। এটি শুধু সংখ্যা নয়, এটি হলো পরিকল্পনা, সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতির এক জটিল কাঠামো। ইসরায়েল দাবি করেছে যে গাজা যুদ্ধের সময় তারা 22,000 জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবুও ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস নতুন সদস্য নিয়োগ করেছে। যদিও আইডিএফ তাদের দুর্বল প্রশিক্ষিত বলে বর্ণনা করেছে, বাস্তবতা হচ্ছে এই নতুন যোদ্ধারা আগের চেয়ে আরও ফুরফুরে এবং প্রস্তুত। গত বছর ইসরায়েলি সেনারা স্পষ্ট করে বলেছিল যে হামাস এখন একটি গেরিলা গোষ্ঠী, প্রচলিত সামরিক বাহিনী নয়। এরা আক্রমণ করে, চাপে রাখে এবং অপ্রত্যাশিত সময়ে আঘাত হানতে সক্ষম। হামাসের শক্তি শুধু মানুষে সীমাবদ্ধ নয়,
তাদের কাছে শত শত রকেট আছে, যার মধ্যে অনেকগুলি মধ্য ইসরায়েলের গভীরে আঘাত করতে সক্ষম। এছাড়াও হামাস হাজার হাজার ছোট অস্ত্র ধরে রেখেছে। এই অস্ত্র ও রকেট হামাসকে তৈরি করেছে এক অনন্য স্থিতিশীল প্রতিরক্ষা কাঠামো। আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের প্রায় 25% টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে, যা মূলত হামলা ও অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেক টানেল এখনো অক্ষত, এমনকি যেখানে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। এই টানেলগুলো হামাসকে দেয় দ্রুত গতিতে যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা। 9 অক্টোবরের যুদ্ধবিরতি পরেও হামাস আক্রমণ চালিয়েছে। দক্ষিণ গাজায় সীমান্তের একটি টানেল থেকে আরপিজি ছোড়া হয় এবং একটি ইসরায়েলি যান ধ্বংস হয়। নিহত হন মেজর ইয়ানিফ গুলা এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াতে। ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ ধ্বংস করেছে একটি বড় টানেল নেটওয়ার্ক, যেখানে ধারণা করা হয় প্রাক্তন জিম্মিরা রাখা ছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার আকাশ এখন উত্তেজনায় ভরা। হামাস নিহত হওয়া যোদ্ধার সংখ্যাকে মাপছে না। শক্তি, ধৈর্য এবং স্ট্র্যাটেজিক টানেলের কারণে তারা এখনও অঞ্চলে এক অদম্য শক্তি হিসেবে উপস্থিত। গাজা যুদ্ধ প্রমাণ করেছে সংখ্যার কমে যাওয়া মানেই শক্তির অবসান নয়। যুদ্ধক্ষেত্রে হামাস এখন নতুনভাবে জেগে উঠেছে। এই প্রতিবেদনে স্পষ্ট হয় যে গাজায় যুদ্ধ শুধুই অস্ত্রের লড়াই নয়, এটি এক মানসিক, কৌশলগত এবং টানেল যুদ্ধের মিশ্রণ, যেখানে হামাস এখনো অস্পষ্ট, শক্তিশালী এবং ভয়ঙ্কর। যুদ্ধের ঊর্ধ্বখাতে গাজার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। হামাস হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু তাদের মনোবল এখনো অটুট। তারা এখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। হামাস যদি গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে পিআইজেকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা যায়। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এক ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর জায়গায় আরেকটি সশস্ত্র গোষ্ঠীর প্রত্যাবর্তন। গাজার সবচেয়ে গভীর সমস্যা হলো এটি এখন দার্শনিক টমাস হবসের সেই সবার জন্য মুক্ত জায়গায় পরিণত হয়েছে।